আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি ইউরোপে আজকের আলাপন অনুষ্ঠানে আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে থেকে প্রায় 363 ডেজ পূর্বে ইউকেতে আমরা যে শব্দটির সাথে আমাদের পরিচিতি ঘটেছিল যে শব্দটি আমরা কখনোই চিন্তা করিনি বা কখনোই হয়েছে এমন আমাদের স্মরণে নেই হয়তো আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের স্মরণে থাকতে পারে সেই লকডাউন বা প্যান্ডেমিকের আমাদেরকে শুনতে হয়েছিল সেই ওয়ার্ডগুলোর কথা 16ই মার্চ ইউকেতে ফার্স্ট লকডাউন হয়েছে আমরা শুনেছিলাম ম্যাট হ্যানকক দেশের স্বাস্থ্যমন্ত্রী হেলথ সেক্রেটারি ঘোষণা করেছিলেন যে সব ধরনের আননেসেসারি সবগুলো বন্ধ থাকবে আমাদের রাস্তাঘাট সীমিত চলাফেরা থাকবে মানুষ ঘরবন্দি থাকবে এবং এরই ধারাবাহিকতায় আজকে এখনও আমরা লকডাউনে আছি আমাদের ইউকেতে যারা বিভিন্ন কাজ করছেন তারা একটি নতুন অভিজ্ঞতা সঞ্চার করেছেন ঘর থেকে কাজ করছেন আমাদের উপাসনালয়গুলো যেখানে গিয়ে আমরা আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করতাম সেই উপাসনাগুলো বন্ধ ছিল যদিও কিছু কিছু উপাসনালয় আমাদের মসজিদগুলো ইতিমধ্যে খুলতে শুরু করেছে স্কুল বন্ধ ছিল স্কুলগুলো খুলতে শুরু করেছে কমিউনিটি সেন্টারগুলো বন্ধ আছে এখন কিছু কমিউনিটি সেন্টার হয়তো বা খুলেছে পাশাপাশি আমাদের মসজিদ অন্যান্য সব মাদ্রাসা বা আরও যে প্রতিষ্ঠানগুলো আমাদের কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা বন্ধ আছে এই পর্যায়ে এসে গত এই এক বছরে আমরা এখন 2021 যাচ্ছি 21 আমাদের হাত থেকে 3 মাস চলে গেছে 2-2.5 মাস হয়েছে এই সময়ে আমাদের কমিউনিটি কোন অবস্থানে আছে কি হচ্ছে আমাদের ভ্যাকসিন ঠিকমতো যাচ্ছে কিনা ভ্যাকসিন কে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন কার মাধ্যমে হচ্ছে কি হচ্ছে এই কথাগুলো আজকে আমাদের দর্শকরা আপনারা যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি আর তাই আমরা বিভিন্ন শহরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে আমি প্রথমে পরিচয় করে দিতে চাই আমাদের সাথে আছেন আমাদের কমিউনিটির প্রবীণ মুরব্বী যিনি গত বছর আমাদের কুইন এলিজাবেথের কাছ থেকে তার জন্মদিন উপলক্ষে সম্মাননা পেয়েছেন মেম্বার্স অফ ব্রিটিশ এম্পায়ার এবং আমাদের ঐতিহ্যবাহী ব্রিকলেন মসজিদের সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ সাজ্জাদ মিয়া এমবি আমাদের সাথে আজকে জয়েন করেছেন আমাদের সাথে জয়েন করেছেন সুদূর কার্ডিফ থেকে কার্ডিফের রাজনীতিতে যার অতপ্রত অবদান আছে ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমরা গর্ব করতে পারি কার্ডিফের একজন কাউন্সিলর এবং যিনি কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন আমাদের সাথেও একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন কার্ডিফের কাউন্সিলর আলী আহমেদ আমরা তাকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমি পরিচয় করে দিতে চাই আমাদের সাথে আছেন লন্ডন থেকে প্রায় 300 মাইল দূরে যেই সেন্টারটি দেখলে মনে হয় একটি বাংলাদেশের অবয়বে তৈরি করা বাংলাদেশের নাম দিয়ে সৃষ্টি করা লিডস বাংলাদেশ কমিউনিটি সেন্টার সেই লিডস বাংলাদেশ কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান শাহিন আহমেদ সেলিম আমাদের সাথে আছেন যিনি একাধারে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রিটিশ রাজনীতিতে যার অবদান রয়েছে উক্ত এলাকায় আমাদের সাথে আছেন আমরা সুপরিচিত ব্যক্তিত্ব আমাদের এনটিভির একজন উপস্থাপক পাশাপাশি ড্যাগেনহাম বাংলাদেশি কমিউনিটির খুবই সুপরিচিত ব্যক্তিত্ব একজন কবি বলা চলে আমাদের আবু সুফিয়ান চৌধুরী যিনি ড্যাগেনহাম ইস্ট মসজিদের সাথে সম্পৃক্ত আছেন আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আবু সুফিয়ান চৌধুরী আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য আমাদের সাথে আছেন আজকের ইপসুইস কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব শাহজালাল ইসলামিক সেন্টারের সম্মানিত জেনারেল সেক্রেটারি মসুদ আলী মসুদ ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার সাথে মসুদ ভাইয়ের সাথে আজকে আমরা একটা দারুণ বিষয়ে কথা বলবো যারা মসুদ ভাই সম্পর্কে যারা জানেন ব্যাকগ্রাউন্ড মেন্টাল হেলথ বিষয়ে মসুদ ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলার চেষ্টা করব আর তাই আজকের প্রোগ্রামটি আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে আমাদের অতিথি যারা এসেছেন তাদের পক্ষ থেকে আমাদের দর্শকরা কিছুটা হলেও উপকৃত হতে পারেন আমি প্রথমে শুরু করতে চাই বাংলাদেশ সেন্টারটাকে নিয়ে যেহেতু আমাদের বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান এখানে একজন উপস্থিত আছেন আমি বাংলাদেশ সেন্টার চেয়ারম্যান শাহিন আহমেদ সেলিম আপনার কাছ থেকে শুনতে চাই এই কোভিডে এই প্যান্ডেমিক বা লকডাউনে আমরা প্রায় 1 বছর অতিবাহিত করতে যাচ্ছি এই 1 বছরে ডিউরিং এই প্যান্ডেমিকের সময়ে আপনারা কি করছেন
কিভাবে চলছে আপনাদের কমিউনিটি সেন্টার, কি ধরনের সার্ভিস আপনারা দিতে পারছেন না, এর জন্য কমিউনিটি সেন্টার কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাইন্ডলি যদি একটু শেয়ার করতেন। শানে আহমেদ সেলিম, you can unmute yourself, probably can't hear you properly. আপনাকে আনমিউট করতে হবে সেলিম ভাই। সেলিম ভাই আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। সেলিম ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা আসবো সেলিম ভাইয়ের কাছে। আমার মনে হয় এখানে অডিওটা একটা ঝামেলা হয়েছে। আমরা যাচ্ছি কাউন্সিলর, কার্ডিফের কাউন্সিলর আলী আহমেদ ভাইয়ের কাছে। আলী আহমেদ ভাই, আমি একটু শুনতে চাই, আপনি একটি মানে যুক্তরাজ্যের একটি অন্যতম অঙ্গরাজ্যের অধিবাসী, সেই এলাকার প্যান্ডেমিকের কারণে কি ধরনের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, এবং আপনি নিজে যেহেতু একজন কাউন্সিলর, নিশ্চয়ই আপনার কাছে সেই বিষয়গুলো আরো সুস্পষ্টভাবে ধরা পড়েছে। আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা শুনতে চাই কার্ডিফের বাংলাদেশি কমিউনিটির মানুষের অবস্থা। এই প্যান্ডেমিকে এটা not only Bangladesh, সব কমিউনিটিতে I believe our community effect was because of the restaurant trade that we are in. Also, tax advisors as well. It's very, very hard, especially. এখানে আমাদের বাংলাদেশি community, member of them passed away sadly. Cardiff, Newport, and Swansea. Some of them are very close to now. And also, I've lost about 5 members of my family in London and Birmingham. It really sadly financially. The government was আলী ভাই, আমাদের এখানে কেউ কারো যদি ডাবল ডিভাইস থাকে কাইন্ডলি একটু মিউট করতে হবে, বা আপনাদের যারা কথা না বলেন একটু মিউট করবেন। অন্য কারো ডাবল ডিভাইস, অন্য কোনো ডিভাইস চালু থাকলে একটু অফ করে দিতে হবে। অন্য সময় মিউট করলে আমরা কোনো সমস্যা হবে না। আলী ভাই প্লিজ কন্টিনিউ। আচ্ছা আকরাম, সরি, আমার মাত শুনরা তুমি? Yes, we can hear you now. Thank you. Okay. You mute yourself. We're going to come back to you again. Okay. Ali bhai, please continue. Yes, so it affected all communities in Wales, not only just Bangladeshi community, Pakistani community as well. Yeah, it's as I said, affected all members of the community, including Bangladeshi as well. And like some of the business that we are in, our community is in, it could be, seriously affected, I would say, because they can't open their restaurants. Some of the businesses as well, they can't open, and especially the taxi drivers, they are very, very badly affected. So our Welsh Parliament luckily given quite a lot of support to the taxi drivers as well as the businesses as well. I think comparing to England, we've had more. I think we've had about 5 or 6 round of grant payments so far until today. There's another one coming out tomorrow morning. So this is what we are here at this moment, but physically affect a lot of people as well, because you can't do much, you can't go out, you can't go and see your family, friends, father and mother as well. So that is one of the main issues that has affected our community. You were talking about the Bangladesh Center. We've got a Bangladesh Center in Cardiff, which is totally funded by the Bangladeshi community itself. We don't get any funding from the UK government at all. So this, it's been closed since March last year, and it's still closed now, and we are having to bear all the cost without having any income at all, any financial support from the community as well.
And I'm sure you're going to talk about masjids later, I believe, the effect on the masjid as well. And we will probably going to discuss this later on. It has affected, yes, this sector as well. This side are masjids throughout the country, not only in Wales, but everywhere. ধন্যবাদ thank আলী you. ভাই, আপনি যেহেতু কাউন্সিলের সাথে আছেন এবং আপনি নিজে একজন কাউন্সিলর, এই যে কমিউনিটি সেন্টারগুলোতে কাউন্সিলের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা ফান্ডিং লোকাল কাউন্সিল থেকে কেন দেওয়া হলো না? এটা এটা তো দেওয়া উচিত ছিল। The majority of the community center in Cardiff are council owned and council run. Apart from আমার মনে হয় বাংলাদেশ সেন্টার একটা আছে, ইন্ডিয়া সেন্টার একটা আছে, আর একটা আছে Greek center, which is privately owned. Apart from those three, আমার জানা মতো আর কোনো সেন্টার নাই কার্ডিফে যেগুলো আছে, but council owns so many of them, and they are sort of maintaining theirs as well. Yeah, just council, the community center, it's not a business. And এটা কিন্তু যে financially affected হয়েছে, এটা we all know it's not affected financially. So therefore the government, Welsh government, is supporting those businesses are affected by this lockdown and this pandemic. Just to make one other thing clear, about 200 largest business, I think some people are going to be shocked here, largest business in Wales did not get a penny from the government. We've had a meeting with the First Minister of Wales and some of our community members about 4 weeks ago, and Salim from Eurofood raised this question: why in England they are providing? The answer was, and the answer still is that if the small businesses survive, the big businesses will survive next year. If the small businesses do not survive this pandemic, there'll be no big businesses at all. So according to the Welsh Parliament, they reckon the big businesses will survive. They will struggle, but they will survive. But the small business will not going to survive unless they have financial support. So therefore, the Welsh Parliament has taken a little bit of different approach than England and Scotland, I believe, as well. Thank you for your information. We're gonna go back to শাহিন আহমেদ সেলিম। আমাদের কাউন্সিলর আলী আহমেদ বলছিলেন সেলিম ভাই যে আসলে সেন্টারগুলো ওইভাবে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বা আপনি নিজে তো একটা সেন্টার পরিচালনা করছেন, আপনাদের অবস্থানটা এখন কোন অবস্থায় আছে? আপনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বা কমিউনিটি যে সার্ভিসগুলো পাচ্ছে সেটা না পাওয়াতে কমিউনিটি কিভাবে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে কমিউনিটির উপর? কাইন্ডলি যদি আমাদের একটু শেয়ার করতেন। ধন্যবাদ আকরাম, আসলে সুযোগটা দেওয়ার জন্য, আর ধন্যবাদ এনটিভি সবাইকে, আর বাংলাদেশ সেন্টার লিডস এর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা বাংলাদেশ সেন্টার থেকে। Yeah, so it's a very vital question, a vital topic that you've raised, Akram. Obviously, the community centers are no different from other businesses as well, because it's in the heart of the community. It definitely has been devastating for the Bangladeshi community, especially in the Leeds 789 area, within the areas of Leeds within the boundary. Especially with the pandemic, it's been over a year now, and the Bangladesh Center survived three national lockdowns. So, obviously we went through three of the national lockdowns where we had to close the center, completely close the center, and the staff were on furlough. So they went on furlough, and obviously we had a lot of bookings that we had to cancel, especially like mainly bookings and a lot of cultural programs that we used to run from the center. Those sort of programs could not take place from the center because of the pandemic. So it's definitely had a devastating effect on the Bangladeshi community and the Bangladesh Center overall. And in terms of funding, we didn't get any funding from the council, from Leeds City Council. We got a couple of government grants, small grants, and I'm sure you are aware, similar to those of the business grants that were received. We did get a couple of them,
And at the moment, the center is very limited in what we can offer in terms of services, in terms of community services for the community, or in educational services that we are running, that we used to run. We've cut down heavily because of the COVID-19 crisis. ধন্যবাদ সালিম ভাই, উইল কাম ব্যাক টু ইউ অ্যাগেইন। আমি কথা বলতে চাচ্ছি, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট আলহাজ সাজ্জাদ মিয়া এমবি। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি এত কষ্ট করে আমাদের সাথে আজকে জয়েন করেছেন, এবং আপনার কাছ থেকে আমরা একটা খবর শুনতে চাই যে এই দীর্ঘদিন আমরা যেটা হিসাব করলাম 16ই মার্চ ইউকেতে ফার্স্ট লকডাউন চালু হয়েছিল এবং সে সাথে সাথে উপাসনাগুলো বন্ধ হয়েছিল। আপনারাও 23শে মার্চ আপনারা নিজে বন্ধ করেছেন মসজিদগুলো, এবং মাঝখানে আবার খুলেছেন, আবার বন্ধ হয়েছে, এখন আবার খোলা হয়েছে। এই সময়ে আপনাদের অবস্থানটা কেমন ছিল, এবং আপনারা অর্থনৈতিকভাবে বা যে ধরনের সাপোর্ট ছিল কমিউনিটির পক্ষ থেকে বা যে ধরনের সাপোর্ট ছিল মসজিদের পক্ষ থেকে, এটা কি কতটুকু বিঘ্ন ঘটেছে আপনাদের ক্ষেত্রে? সাজ্জাদ ভাই আনমিউট করতে হবে একটু কাইন্ডলি। ওকে, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে এখন শুনতে পাচ্ছি, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম, এবং বিশেষ করে এনটিভির দর্শক শ্রোতা যারা দেখলা সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম। যে প্রশ্নটা করছো এই প্যান্ডামিকের কারণে, আমি আমার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি কইতাম চাইব, আমরা লোকের আমার ব্যক্তিগত ভাবে আমার ফ্রেন্ড বন্ধুর মধ্যে অনেকে মারা গেছে, অনেক মুরব্বী এখন মারা গেছে, তারা আমরা লোকে ক্লোজলি চলছে। আমি তারা সকলের আত্মা বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি, এবং আমি দোয়া করি তারা আল্লাহ জান্নাত বাসী করুক। আর গত মার্চ থেকে মসজিদ, শুধু মসজিদ নয়, আমাদের কমিউনিটি সব ক্ষেত্রে একটা স্থবির হয়ে গেছে ফাইন্যান্সিয়ালি একেবারে। এমনকি যারা অফিসিয়াল কাজ করে, অনেকে আছে অফিসিয়ালি কাজ করে, স্কুলে করে, তারাও স্কুল কোন বা আইন ব্যবসায় করে, আমাদের অনেক বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, প্রফেশনাল আছে, সবাই এফেক্টেড ফাইন্যান্সিয়ালি, সবাই এফেক্টেড। বিশেষ করে মসজিদগুলা, শুধু ব্রিকলেন মসজিদ না, প্রত্যেকটা মসজিদ এফেক্ট হয়েছে। কারণ আমরা মেইন ইনকাম মসজিদের যে ফ্রাইডে কালেকশন, এটা তো বন্ধ ছিল। আপনাদের তো মাদ্রাসা ছিল বা বাচ্চারা সেখানে পড়ালেখা করতো, তাদেরকে কিভাবে সার্ভিসটা দিয়েছেন? আমি বলতেছি সবগুলা বন্ধ, সব বন্ধ রয়েছে। ওইটা কিছু কিছু সার্ভিস 100% দেওয়া যায় নাই, তবে অনলাইনে আমাদের ধন্যবাদ সাজ্জাদ ভাই। এই বিষয় নিয়ে আরো কথা বলবো, আমরা একটু বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিরতি থেকে এসে কথা বলছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি আজকের আলাপন অনুষ্ঠানে। আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আমাদের প্রথম পর্বে অতিথিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে বাংলাদেশ সেন্টার বা মসজিদগুলো কীভাবে পরিচালিত হচ্ছে। এবং আমরা জানি যে এই মাসেই গত বছর 2020 সালে 16 তারিখ থেকে লকডাউন শুরু হয়েছিল, এবং এখনও আমরা লকডাউন জীবনযাত্রায় আছি, কিন্তু কিছুটা আশা আলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভ্যাকসিন শুরু হয়েছে, ভ্যাকসিন অনেকে দিয়েছেন। বিরতির পূর্বে আমরা কথা বলছিলাম আমাদের ব্রিকলেন মসজিদের প্রেসিডেন্ট সাজ্জাদ মিয়া এমবি এর সাথে, এবং তিনি বলছিলেন যে কিভাবে যদিও লকডাউনের মধ্যে বিভিন্ন সার্ভিস ছিল, এবং সেই সার্ভিসগুলো কিভাবে পরিচালিত হচ্ছে অনলাইনের মাধ্যমে। শিক্ষার্থী একটা মাদ্রাসা পরিচালিত হচ্ছে, সেই মাদ্রাসায় সার্ভিসটা প্রদান করা হচ্ছে। সাজ্জাদ ভাই, আপনার কাছে আবার ফিরে যেতে চাই, এবং প্লিজ আপনি যদি কন্টিনিউ করতেন যে আপনাদের সেই সার্ভিসগুলো কিভাবে পরিচালিত হচ্ছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আকরাম। না, আমি যে কথা আসলাম যে এই প্যান্ডামিকে আমরা কমিউনিটির সর্বস্তরের মানুষের এফেক্ট করছে। খালি মসজিদগুলো নয়, সব জায়গায় এফেক্ট আছে। তা আমি মসজিদের
স্পেসিফিক্যালি আমি ব্রিকলেন মসজিদ সম্বন্ধে বলি। আমরা যে এই ক্লাস ছিল এগুলা আমরা সীমিত আকারে অনলাইন আমরা করছি, চালাইয়া গেছি। আমাদের যে ইমাম বা টিচার্স যারা তারা তাদের নিজ নিজ ভাষা থেকে এই ছাত্রছাত্রীর সাথে ডাইরেক্ট লিঙ্ক করিয়া অনলাইন চালাইয়া গেছে। মোটামুটি প্রোগ্রাম চলছে। আর সীমিত আকারে আমরা এই মাঝে মধ্যে ওই যে খুলেই এই নামাজের জন্য 15 মিনিট আগে নামাজ পড়ে 15 মিনিটের মধ্যে বন্ধ করিয়া দিই। তো আমাদের কোনো ইনকাম মোটেই না। আমরা যে ফার্লো স্কিমের তাকে কিছু পয়সা পাই একমাত্র এই স্যালারি দেওয়ার জন্য। তো আমরা প্রায় 80% ফার্লো পাই। এবং আমাদের এনরোলমেন্ট যারা আছেন, আমাদের 4 জন আছেন, 5 জন আছেন। তো ওরা আমরা কিন্তু বাকি দিয়া ওদেরকে আমরা ফুল পেমেন্ট করিয়া যাচ্ছি। কারণ ফুল পেমেন্ট না করলে তারা তো তাদের পরিবার পরিজন নিয়ে চলতে হবে, তাদেরও তো ইনকামটা। তো আমরা ওইগুলা মসজিদের পক্ষ থেকে দিচ্ছি এবং আমরা চেষ্টা করতেছি বিভিন্ন সময় এই বিভিন্নভাবে কালেকশন করার আপিল রাখি। বা অনেক সময় এই জানাজা আমাদের মসজিদে হয়, তো এই জানাজার সময় অনেক সময় আমরা আপিল রাখি বা মানছেও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়, যেভাবে পারেন সাহায্য করেন। ধন্যবাদ। ইনকামটা আগ থেকে অর্ধেকের চেয়ে অনেক কম। এইরকম কন্টিনিউ হইলে আমাদের প্রবলেম হয়ে যাবে। ধন্যবাদ। সাজ্জাদ ভাই, আপনি খুব সুন্দর একটি পয়েন্ট আউট করেছেন ভাই। এই বিষয়ে আমরা আপনার সাথে একটু পরে আলোচনা করব। যে আমরা যতটুকু জানি যে আপনাদের একটি ফিনারেল সার্ভিস আছে এবং এই কোভিডে যে সার্ভিসটি আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী ছিল এবং কাজ করেছে, এবং ব্রিকলেন ফিনারেল সার্ভিস সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমি এই পর্যায়ে একটু কথা বলতে চাই। আমাদের সাথে আরেকটি মসজিদের জেনারেল সেক্রেটারি আছেন। আমি ওনার কাছ থেকে ওনার মসজিদের খবরটা একটু জানতে চাই। এবং সাথে সাথে যেহেতু আমরা মসজিদগুলোকে মনে করি কমিউনিটির হাব, এবং সেই মসজিদের মাধ্যমে কমিউনিটির মানুষগুলো একটি কাজের সাথে সম্পৃক্ত হয় এবং কমিউনিটির বিভিন্ন ভালো কাজকে আরও বেশি প্রচার করতে পারে এবং প্রসার ঘটাতে পারে। তদ্রূপ আমাদের সাথে আছেন ইপসুইচ শাহজালাল ইসলামিক সেন্টারের জেনারেল সেক্রেটারি মসজিদ আলী ভাই। আপনার কাছ থেকে শুনতে চাই আপনাদের সেই এলাকার অবস্থা। পাশাপাশি মসজিদ ভাই একজন হেলথ মেন্টাল বিষয়ক এক্সপার্ট। আমি আপনার কাছ থেকে এই বিষয়ে কিছু জানার চেষ্টা করব। প্রথমে আপনার মসজিদ সম্পর্কে একটু শুনতে চাই এবং সেইখানকার কমিউনিটি সম্পর্কে একটু কাইন্ডলি আমাদেরকে তুলে ধরবেন। Thank you, bhai. Assalamu alaikum, Akram bhai. Assalamu alaikum to all the viewers and our fellow guests. Right, the subject of COVID has been going over a year now, almost just a year since the lockdown. আমরা তো প্রথমে মনে করছিলাম যে প্রথম যে বন্ধ করছিল, যে লকডাউন আছিল, লকডাউন হয়তো শর্ট টাইম হইব, এটা হয়তো কদিন পরে শেষ হয়ে যাব। শেষ হওয়ার পরে আমরা ব্যাক টু নর্মালিটি আইব, সাম সর্ট অফ নর্মালিটি। So unfortunately and sadly it hasn't come to that. The infection rate got higher, death rate got higher, and now we are sort of 125,000 মতো মানুষ আমরা মারা গেছি কমিউনিটি মধ্যে, all of England. আরো অনেকে ভেন্টিলেশনে আছেন, কোভিডে আক্রান্ত হচ্ছেন নতুন করে, যদিও মৃত্যু হ্রাস পাচ্ছে। So আমরা যে এক্সপেকটেশন আছে, I think the whole nation expectation আছে যে না হয়তো একটা প্যান্ডেমিক আইছে, এটা তো আমরা এটা যদি লকডাউন হইলে এটারে কন্টেইন করতাম পারি। তো I think gradually we'll come to normality by autumn was the latest target আমরা করছিলাম, but it hasn't happened that. Now, বর্তমানে যে অবস্থা দেখা যায়, obviously the pandemic, the virus infection, the different variant are বিভিন্ন দেশে, it looks as if it's going to be a long-term thing. কত মার্চ আইব কি বছর যাইব এখন হইতে পারে, I don't think anybody knows. কেউ আসলে হইতে পারতো না যে এটা কতটুকু সামনে দিয়ে আমরা এফেক্ট করবো, আমরা সামনের যে ফিউচার আছে ফিউচার কিলে হইব। So it's all up in the guesses now. বর্তমানে গেস করে দিনের সপ্তাহ তো নর্মালিটি তো কয়েকদিন পরে, but I'm not sure. আমি হইতে পারতাম না, I don't think anybody knows for
For example, I think many people have been wrong in the past predictions. So to predict anything what the end of 2021 is going to look like, or the beginning of 2022 looks like, it's going to be difficult to want to predict. Okay, so the impact it has on our community here in Ipswich, আমরা ছোট কমিউনিটি যেমন মানুষরা মানে মুসলমান হল আসলে মসজিদ আছে 2-3টা, আমরা বাংলাদেশি কমিউনিটি লার্জলি বাংলাদেশি কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি তেমন নাই, আর কুর্দিশ কমিউনিটি লার্জ আছে। তো যাই হোক আমরা মসজিদ আছে 2-3টা, আমরা মসজিদের মাধ্যমে আমরা তো শুধুমাত্র অবভিয়াসলি মসজিদ তো শুধু একটা ওয়ার্শিপর লাগি না, ইবাদত করার লাগি না, এটা বিভিন্ন কাজ, একটা ইনফরমেশন হাব। আমরা কমিউনিটির লগে এনগেজ করি, কমিউনিটির লগে কমিউনিকেট করি থ্রু দ্য মসজিদ। তো মসজিদে আমরা অনেক সময় আমরা বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করি, বিভিন্ন থিংস দ্যাট আর হ্যাপনিং ইন দ্য কমিউনিটি ফর এক্সাম্পল। তো আমরা শুরু করছি অনেক জিনিস লইয়া, আমরা চাইছিলাম যে আমরা প্রজেক্টেড যে আমরা পার্সোনাল, আমি যে মসজিদে জড়িত আছি শাহজালাল মসজিদ ইপসুইচ, আমরা মসজিদ পুরান একটা মসজিদ আছে, এটা নতুন ভাবে আমরা একটা মসজিদ লইছি, হিউজ ক্যাপাসিটি আছে আলহামদুলিল্লাহ, কার পার্ক আছে, খুব একটা স্বপ্ন, খুব একটা ভালো একটা কল্পনা লইয়া পজিটিভলি আমরা শুরু করছি উইদিন লাস্ট 3-4 years হয়েছে, বেশি দিন নয়। Unfortunately, due to COVID, আমরা যে প্রোগ্রেস আছে, প্রোগ্রেসটা স্লো হয়ে গেছে। So slower for it, we have to look back now. We'll have to review it. বর্তমানে যে সিচুয়েশন আমরা ফার্স্ট কিলা সার্ভাইভ করতাম, সেকেন্ড হতো গিয়ে আমরা কমিউনিটি কিলা সার্ভিসটা মেনটেন করা যায়। So we've been looking at different strategies, different review করছি আমরা। রিভিউ করার পরে obviously we have to try and আমরা একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করতাম চাইতাম, যাতে আমরা ফিউচারে যদি লকডাউন আবার হয় কিংবা লকডাউন এইটারে এক্সটেন্ড করা হয়, then how we manage to survive করতাম পারবো financially। এছাড়া যেন আমরা বাচ্চাদের যে ফর এক্সাম্পল আমরা ইসলামিক ক্লাস করি, এটা ডিসরাপ্ট হয়েছে হিউজ ভাবে। that put our children's education, the Islamic education, এটা অনেক পিছনে পড়ে গেছে। তো আমরা দিলাম yes online classes for all, but এটা limitation রাখা লাগে because there's so many children, বেশি children আছে, আমরা অত ক্যাপাসিটি নাই জন্য সকল children one-to-one কিংবা গ্রুপে ভাবে আমরা online classes, but we're trying to do our best inshallah, and we will try to continue serve our children and our community best as possible. Disruption, আমরা financial disruption হয়েছে like every other mosque around the country. Income source is gone down to almost zero. আমরা একটা মেম্বারশিপ আছে মসজিদের, যারা আমরা মেম্বার আছেন তারা একটা contribution করেন। Alhamdulillah, many of those members have carried on the contribution despite not being able to come to the masjid. So কিছু ইনকাম সোর্স আছে ওটার মাধ্যমে, বাকি যে ইনকাম আছে আমরা যে ফ্রাইডে কালেকশন আছে, আমরা চ্যারিটি ডিনার করতাম, আমরা বিভিন্ন জায়গায় যাইতাম ফান্ড রেজিং এর লাগি, আমরা এটা করতাম পারলাম না। So yes, it's a huge blow to all the masjids around the country, but having said that, we all have to stay positive. We'll all come together and we'll just have to see this through. It's a big storm, and inshallah obviously we'll overcome the storm in the months and weeks and years to come inshallah, but we'll just have to be patient. Our biggest devastation is the loss of life. থ্যাংক ইউ মোর্শেদ ভাই। আমরা আসবো আপনার কাছে আবার। আমি ডেগেনহাম ইস্ট মসজিদের একজন এক্সিকিউটিভ মেম্বার এবং যার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং আবু সুফিয়ান চৌধুরী, এবং ডেগেনহাম ইস্ট একটি গ্রোয়িং বাংলাদেশি কমিউনিটি আমাকে বলতে হবে, এবং সেই জায়গাতে অনেক বাংলাদেশিরা ইস্ট লন্ডন থেকে ওইদিকে যাচ্ছেন, গিয়ে বসবাস শুরু করছেন, এবং আমার মনে হয় সেই জায়গাতে বসতিও এখন একটু বাড়তে শুরু করেছে। আবু সুফিয়ান ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই সেই ডেগেনহাম ইস্ট বা ডেগেনহামের বাংলাদেশিদের অবস্থাটা কি এবং সেখানে কেমন যাচ্ছে আপনাদের কোভিড জীবন? আসসালামু আলাইকুম। আমাদের প্যানেলের সবাইকে হৃদয় নিগানো ভালোবাসা, এবং বিশেষ করে আকরাম ভাই আপনাকেও। আমি এনটিভির একজন উপস্থাপক। আমি আপনার প্রশ্নের আগে বলতে চাই যে এই যে দুর্বিষহ জীবন, একটা প্যান্ডামিক আমাদের উপরে বয়ে যাচ্ছে, এটা আমার জীবনের ইতিহাসে সবচেয়ে একটা বা প্রত্যেকের জীবনের ইতিহাসে একটা ব্যতিক্রমধর্মী একটা অভিজ্ঞতা, যেটা আমাদের পৃথিবীকে স্থবির করে ফেলছে। তো আমার এই মুহূর্তে বলবো যে আমরা অনেক আপনজন হারাচ্ছি। আমি বিলেতের লাইফে সবচেয়ে পরম বন্ধু সিরাজউদ্দিন পৌরবাসী, যিনি মসজিদ মাদ্রাসার সাথে জড়িত ছিলেন, তিনিকে আমি হারিয়েছি, আমার একজন বোন হারিয়েছে, এবং আরো অনেক আত্মীয় স্বজন, আমাদের মসজিদের মুসল্লি
কয়েকজন আমাদের তিনটা মসজিদ এখানে আসে, তাদের সাথে আমার অন্তরে একটা সম্পর্ক ছিল, অতি আদর করতেন, অনেকেই হারিয়ে গেছেন। তারপরেও আমি মনে করেন আমার সহপাঠী একজন, ওনার একই পরিবারের 5 থেকে 6 জন মানুষ বিদায় নিয়েছেন, আমাকে বড় আহত করেছে। এই বিষয়গুলো যদি ভাবি যে আজকে পৃথিবীর আমরা কোন ক্রান্তিকাল থেকে অতিক্রম করছি। আজকে বলতে হয় আকরাম ভাই, এনটিভি থেকে আজকে 1.5 বছর হয় আমি কোনো অনুষ্ঠান যেতে পারছি না, আমাদের 22 সাথে 22 সম্পর্ক করতে পারতেছি না, একটা মেয়ে দেখতে পারতেছি না, একটা আত্মীয় স্বজন, এই যে একটা মানে বিভাজন সৃষ্টি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমই, এটা আমাদেরকে ভাবিয়ে তুলে। তো আজকের যে অনুষ্ঠানটা আপনারা শুরু করছেন, আজকের দিন থেকে শুরু করে আমি মনে করি আমার জীবনের ইতিহাসে আরেকটু অনন্য ইতিহাস, যে মসজিদের একটা আলোচনার ভিত্তিতে আজকের অনুষ্ঠানটা আপনি শুরু করেছেন। আমি বলবো এনটিভির প্রথম অনুষ্ঠানের শুরুতে এনটিভির যারা কলাকুশলীরা আছেন সবাইকে আমি বলবো যে এই ক্রান্তিকালে মসজিদ ভিত্তিক অনুষ্ঠান নিয়ে আসার জন্য এনটিভিকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। এবং আপনি প্রশ্ন তুলছেন এখানে ডেকানা মিষ্টির কথা, অবশ্যই আসবো। আমি যখন ডেকানা মিষ্টি আসি, আমার বাড়ি নিয়ে আসি, তেমন লোক ছিল না, আমার ভয় হতো। তো আজকে তখন না মসজিদও ছিল না, আমি হাঁটি যখন চলে যাই বিভিন্ন জায়গায়, তো মসজিদ পাই না, অনেক দূরে গিয়ে নামাজ পড়ছি। হঠাৎ একদিন চোখে পড়লো একটা বিল্ডিং টুলেট আসবে, এই বিল্ডিং এর সাথে আলোচনার মাধ্যমে আমরা এই মসজিদটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সেই মসজিদটা শুরু করি, পাশাপাশি আরো 3টা মসজিদ হয়ে গেছে। এবং আমাদের যে এখান থেকে পূর্ব লন্ডন থেকে যারা আসছেন, বিশেষ করে টাওয়ার আপডেট থেকে, মানে এখানে কমিউনিকেশনের সুবিধা, ট্রিপের সুবিধা এবং এখানে সবকিছুর সুবিধা, তার জন্য টাওয়ার আপডেটের অতি পাশে 12-14 মাইল দূরে হবে এই ডেকানা মিস্ট। তো আমি যে কথা বলতে চাই আকরাম ভাই, আমার কথা হলো এই ক্রান্তিকালে মসজিদ হচ্ছে পৃথিবীর সব মানুষের জন্য একটা ভরসার স্থান। যদিও মসজিদে যেতে পারছে না, মানুষের যে আলিঙ্গন, মানুষের যে আবেগ আপ্লুত, নামাজ রোজা নিয়ে বন্ধু, বা গত বছর রমজান মাসে আমার ছেলে মেয়ে নিয়ে আমরা ঘরের মধ্যে তেরাবি পড়ছি, এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা হতে পারে না। তো আমি করবো, আমার মনে পড়ছে যে 1971 সালে আমি ছোট ছিলাম, আমার বাবা প্রকৌশলী ছিলেন, যখন ট্রাকে উঠে আমরা গ্রামের বাড়িতে রওনা দিচ্ছিলাম, পাঞ্জাবিরা যখন খুঁজছিল আমাদেরকে হত্যা করবে, সেই যে দুর্বিষহ জীবনের কথা মনে করে এই গত 1.5 বছরের প্যান্ডামিকের সময় খুব দুঃখজনক। তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা থেকে বঞ্চিত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন, আমরা কোথায় যাচ্ছি, কি করতে হবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। তাই আমি মনে করি যে আকরাম ভাই, আমি আসবো, আমার কলিগ যারা অনেকে আমাদের সাথে বিভিন্ন মত বিনিময় করতেছেন, বিশেষ করে আমি মসজিদের কথা বলতে চাই যে আকরাম ভাই, আমরা যদি, আমি দিনের বেলা আপনাকে বলছি, আমরা যদি সুন্দর পরিকল্পনা নিয়ে একে অন্যের সাথে যদি সম্পৃক্ততা রিলেশন বিল্ড আপ করে যদি প্ল্যান আমরা যদি শেয়ার করি আমরা বিভিন্ন মসজিদের কমিউনিটির সাথে, তাহলে হয়তো এই মসজিদ ভিত্তিক এই পুরো ইংল্যান্ডটা মসজিদের শহর হয়ে যাবে। সেই জন্য আমি অপেক্ষা রইলাম। আকরাম ভাই, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আবার আসবো। ধন্যবাদ আবু সুফিয়ান ভাই, আপনি যথার্থই বলেছেন। আমাদের এই একটি যুদ্ধ, আমরা একটি যুদ্ধে আছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই যুদ্ধে মানে বিজয়ের সাথে আমাদের রক্ষা করেন। পাশাপাশি বক্তব্যের শুরুতেই আমাদের সাজ্জাদ ভাই যে বিষয়টি নিয়ে বলেছেন যে অনেক ওনার সাথে সঙ্গী বা পরিচিত আমরা কমিউনিটি অনেক ব্যক্তিবর্গকে হারিয়েছি। আমি এই পর্যায়ে স্মরণ করতে চাই, বেশ কিছুদিন হয়েছে আমরা হারিয়েছি আমাদের বিসি এর একজন ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাথে সাথে উনি কিন্তু কমিউনিটির প্রত্যেকটি সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমাদের এনামুল হক চৌধুরী সুইন্ডনের বাসিন্দা থাকলেও তাকে আমরা সবসময় বিভিন্ন অনুষ্ঠানে পাইতাম, উনি জালালাবাদ অ্যাসোসিয়েশনেরও একজন কোষাধ্যক্ষ। পাশাপাশি আমরা হারিয়েছি, আমাকে বলতে হবে যে যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন, সাজ্জাদ ভাই আমাকে ঠিক করবেন, আমাদের জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সম্মানিত প্রেসিডেন্ট আব্দুল আহাদ ভাই, আমরা আহাদ ভাইকে হারিয়েছি। আমরা এইরকম আরও অনেক গুণীমান্য ব্যক্তিবর্গ হারিয়েছি। আমরা বাংলাদেশে আমাদের একজন এমপি মাহমুদুস সামাদ চৌধুরী, তাকে আমরা হারিয়েছি, যিনি কিছুদিন আগেও ওনার বক্তব্যে আমরা শুনেছি যে উনি কাজ করতে চান, কিন্তু আজকে 3-4 দিন 5 দিনের ব্যবধানে ওনার সংবাদ আমাদের শুনতে হয়েছে। সো এই যে কাজগুলো, ইউকেতে 1,25,000-এর উপর মানুষ মৃত হয়েছে,
হাজার হাজার মানুষ এখনো ইনসেনটিভ কেয়ারে আছে, অনেক মানুষ মৃত্যুসজ্জায় আছে, বাট এই কাজগুলো করার জন্য আমাদের মসজিদগুলো এক ধরনের ভূমিকা পালন করছে। মসজিদের জানাজা হচ্ছে, মসজিদে গিয়ে আমরা একটু হলেও চোখের এক ফোঁটা পানি আমরা ফেলতে পারি আল্লাহর দরবারে, এবং সেই কাজগুলো করার জন্য যে ফিনারেল সার্ভিসগুলো আছে, আমি সরাসরি একটি বিষয়ে প্রশ্ন করতে চাই সাজ্জাদ ভাই, যে আপনাদের যে ফিনারেল সার্ভিসটা, ব্রিকল্যান্ড ফিনারেল সার্ভিস, সেবা প্রদানের ক্ষেত্রে আপনারা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন? এবং আমার বিশ্বাস, আমরা শুনেছি অনেক হাজার হাজার মানুষ যেখানে কবরস্থানে যাচ্ছে, কবরস্থানে কবর দিচ্ছে, এবং সেক্ষেত্রে ফিনারেল সার্ভিসগুলো একটু হিমশিম খাচ্ছে। কেমন ছিল সেই অবস্থাটা? আপনি যদি আপনার ভাষায় একটু শেয়ার করতেন আমাদের। ধন্যবাদ আকরাম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, ঠিক আছে। আমাদের ব্রিকল্যান্ড মুসলিম ফিউনারাল সার্ভিস যেটা, এটা কিন্তু এই প্যান্ডামিকের মাঝে যে সার্ভিস দিয়ে গেছে, প্রথমে আপনারা যদি খেয়াল করেন দেখবেন, প্রথমে এই ইসলামের মসজিদ, এই যে ইসলামের মসজিদ না, এই তসলিম আলী ফিউনারাল সার্ভিস, ওরা কিন্তু ওইটা বন্ধ করে দিয়েছিল। কোভিড নিত না, ওই পেশেন্ট নেওয়া হতো না, কিন্তু আমাদের এই ফিউনারাল সার্ভিস তারা নিত। এবং আমাদের ফিউনারাল সার্ভিসের ডাইরেক্টর শওকত সাহেব এবং পারভেজ কুরাইশি, ওনারা কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আল্লাহর মসজিদে ওনার সুস্থ হওয়ার পর তারা কোমর পেতে জনগণের সার্ভিস সেবায় নিয়োজিত ছিলেন এবং কন্টিনিউ এখনো সেই সার্ভিস চালিয়ে গেছেন। আপনাকে কি বলবো, আমি জীবনে কখনো দেখি নাই আমাদের এই ব্রিকল্যান্ড মসজিদে কোনো দিন 5টা 6টা 7টা পর্যন্ত জানাজা হয়েছে দিনে। ওইগুলা তারা আনছেন, দিচ্ছেন, এই সার্ভিসটা কন্টিনিউ দেওয়া হয়েছে। এখন একটু কমে আসছে, বাট সার্ভিস ইজ দেয়ার। এবং আমি মনে করি এই যে ব্রিকল্যান্ড ফিউনারাল সার্ভিস, এই যে সার্ভিস কমিউনিটিকে প্রোভাইড করছে, এটা প্রশংসনীয়। আমি বলবো না, যারা সার্ভিস নিছে তাদের মুখ থেকে আপনি শুনতে পারবেন, ধন্যবাদ। আকরাম ভাই, আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। জি, ধন্যবাদ সাজ্জাদ ভাই। সুফিয়ান ভাই কিছু বলতে চাচ্ছেন? জি আকরাম ভাই, আমি একটু সম্পৃক্ত হতে চাই আপনার এই সাজ্জাদ মামার সাথে। সাজ্জাদ মামা বলছেন যে এই যে ফিনারেল সার্ভিসের গুলা, আমি নিজে দেখছি যে আমার মনে হয় গ্রেট ব্রিটেনের ইতিহাসে বাঙালি কমিউনিটির, এবং বাঙালি কমিউনিটি বলবো না, মুসলিম কমিউনিটির সবচেয়ে ত্যাগী যারা সূর্য সন্তান বলবো, তারা ফিনারেল সার্ভিস যারা দিয়ে দিচ্ছেন, বিশেষ করে এই যে ব্রিকল্যান্ড মসজিদ, ইসলামের মসজিদ, তাদের যে মানে জীবনের উপর ঝুঁকি নিয়ে যে সার্ভিসটা দিয়েছেন, আমাকে আবেগ আপ্লুত করে ফেলেছে। তাদের অবদান মনে করেন এটা মানে তাদের কৃতজ্ঞতা বলে শেষ করার মতো নয়। তারা এত ত্যাগ স্বীকার করছেন যে ফিনারেল সার্ভিস গুলো। তো আমি মনে করি যে আজকের এই মহা দুর্যোগের সময়, বিপদের সময় ফিনারেল সার্ভিস নিয়ে যারা সার্ভিস করছেন তাদেরকে বলার মতো না। তাদের এর জন্য আমি আকরাম বললাম, আমি তো নিজে দেখছি আমার পরম আত্মীয় অনেক হারিয়ে গেছেন। আমার গ্রামের একটা ছেলে, তার পরিবারের 3জন মানুষ চলে গেছে, তসির, সে নিজে চলে গেছে। এই যে এই ফিনারেল সার্ভিস গুলা তারা নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে যে সার্ভিস দিচ্ছে সাজ্জাদ মামা, আমি নিজে দেখছি, এটা মানে ভুলার মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আর নেক হায়াত দরজ করেন এবং আরো বেশি বেশি কাজ করার তৌফিক দেন, সেই দোয়াটাও আমরা আপনাদের করবো। এবং আপনারা যারা মসজিদ মাদ্রাসাতে ফিনারেল সার্ভিস করছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আপনাদের দীর্ঘায়ু কামনা করেন। ধন্যবাদ সুফিয়ান ভাই। আমি বিরতির আগে আমাদের কাছে 1.5 মিনিট সময় আছে, আমি একটু কথা বলতে চাই আমাদের শাহিন আহমেদ সেলিম ভাইয়ের সাথে। সেলিম ভাই, লিডস তো বাংলাদেশে একটি গ্রোয়িং কমিউনিটি এবং অলরেডি সেখানকার মানুষ কোভিডকালীন সময়টা কিভাবে কাটিয়েছে? আপনারা নিজে একটা মসজিদ আছে, শাহজালাল মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ। আপনাদের অবস্থাটা কি ছিল এবং আপনাদের সেখানে কি ফিনারেল সার্ভিস সুবিধাটা কেমন? Thank you, Akram, for coming back to me. Yes, it's been very difficult and very tough year, like I said earlier on, for the Bangladeshi community here in Leeds. The Bangladesh Center, we don't provide any funeral services from the center, neither do we provide funeral services from the Shah Jalal Jami Masjid, which we have in Leeds.
But what I can say, I mean, we used to we have a mortuary room at the Bangladesh Center where we do ghusl for the deceased. But that was decommissioned just as the COVID hit during the pandemic. That was decommissioned, that particular mortuary room. In terms of funeral, obviously, funeral services, we rely on external funeral services, Muslim funeral services from the community, from Al Hassan Masjid, Al Hassan Kuba Masjid, and there are others as well. Yes, what I was saying is we from the Bangladeshi Community Center, we have provided certain services whilst during the pandemic. We provided a food donation to Fair Share, which is a food donation program covered by Leeds City Council. So we, as a community center, we contributed towards that. The board of directors are working on a voluntary basis, and they worked heavily, during the pandemic. And I'm very pleased to say that we've got some very committed and dedicated directors on our board, and very good influential people as well, including our BCL center manager Mohammed Afzal Hussain, who's been very actively running the center whilst in the lockdown, whilst in this difficult position. In terms of income, it's really hit heavily. We have lost a lot of revenue. Like I mentioned, even with educational classes, we couldn't provide many educational classes. Community classes were lost as well. Now I'll just quickly go to regarding the masjid. Our Shah Jalal Masjid as well. We lost income there as well as a local masjid. It's the only Bangladeshi masjid in our area in Leeds. MashaAllah, it's a very beautiful mosque. I don't know if anyone has actually been to this masjid, but it's truly a national, international masjid. And so we also, from the masjid, we suffered as well. Thank you. থ্যাংক ইউ সালিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মসজিদ কি এখন ওপেন আছে নাকি কখনো বন্ধ হয়েছিল? Did you close? Yeah, we had to close. It's open at the moment for prayers. It is actually open for congregational prayers. But thank you. Did you take your vaccine during the initial lockdown? Did you take your vaccine? Yes, I've taken my vaccine. Thank you, Akram, for asking. By your age or by the community? Because the masjid can take. Well, it's a mixture, because I'm a key worker as well, because I work for the council, and I'm also a carer. I'm caring for my mom, so I got one through my GP. You have extra advantage. Thank you. I would quickly urge everyone to take the vaccine. It's very helpful, and that's the only way we're going to combat this pandemic, this virus. Thank you very much, Salim Bhai. Let me speak to Councillor Ali Ahmed. My first question to you: did you take your vaccine? Yes, inshallah, alhamdulillah, I have. Okay. I would like to add about the vaccine. What is the percentage of your area having the vaccine already, or has they taken? Area Bangladeshi joto manush amar jana moto, even Pakistani community jar amar jana moto, joto the invitation I said, they all taken the vaccine. আমরা এখানে এখন পর্যন্ত I don't know anyone যে তারা হইছে। ফার্স্ট অফ অল কিছু মাতিছেন ওই যে ফলস ভিডিওস যেগুলা রবিশ কিছু ভিডিওস যেগুলা হোয়াটসঅ্যাপ হইছিল আইছে, তখন মানুষ এভরিবডি ওয়াজ টকিং অ্যাবাউট। কিছু মানুষ কইছে it takes 5 years to bring a vaccine out, এক বছর কিলা হরিলা this and that. But one thing that I said to a lot of people, British government, American government, but any government, Bangladesh government, কেউ তার সিটিজেনরে রং জিনিস দিত না যে মানুষ মরে যেত। all they are trying to do যে মানুষকে সেভ করতো কিলা, আর আল্লাহ এই ব্রেইনটা মানুষকে দিয়া দিচ্ছে। একটা জিনিস আমরা মানুষের নিশ্চয়ই সকলে বুঝরা যে এত বিলিয়নস অফ পাউন্ড ব্রিটিশ গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট তারা ইনভেস্ট করছে ও সায়েন্টিস্টের উপরে।
তারা কইছে ওপেন ব্ল্যাঙ্ক চেক, তোমরা যা টাইম লাগে যত তাড়াতাড়ি করে ভ্যাকসিন প্রডিউস করো। এন্ড দিস ভ্যাকসিন এগুলা মানে টেস্টেড সব জায়গাতে হয়েছে। একটা আরো জিনিস আমরা মানুষের যদি কেউ এখনো সন্দেহ থাকিয়া থাকে, আমরা ইমাম হলে কইছেন এই ভ্যাকসিন সম্বন্ধে প্লিজ দেউকা, আলিম হলে ফতোয়া দিচ্ছেন দেশে বিদেশের সব জায়গায়। ইভেন আই থিঙ্ক দিস উইক ইউএই থেকে একজন মুফতিয়া কইছেন ইভেন রমজান মাস পর্যন্ত আপনারা ভ্যাকসিন নিতে পারবা, বিকজ অফ এটা তো লাইফ সেভিং একটা মেডিসিন। একটা জিনিস ফাইনালি আমি যে ফিউচারে যারা যদি এখনো চিন্তা তখন দ্বীপমুখী দিতাম না এই সেই সমস্ত, সৌদি গভর্নমেন্টে অলরেডি কইলিছে যে হজ যাইতে হইলে ভ্যাকসিন পাসপোর্ট ওরকম নামাই বইটা অথবা ভ্যাকসিন সার্টিফিকেট বলা সারা কেউ হজ যাইতে পারতা নাই। এখন সৌদি করছে, কয়দিন বাদে আমরা দেশে করব, অন্য দেশে করব, আমেরিকা করব, সবাই মোস্ট লাইকলি ফলো করবো। রিজন একটা লাগি প্রত্যেক দেশের তার নিজের সিটিজেনরে সেভ করবার লাগি। আমি যাইমু এক দেশ আর আমার যদি সার্টিফিকেট না থাকে আমি হয়তো একটা পাস করি আইতাম। সো দেয়ারফর আমরা হোল কমিউনিটিরও কইমু প্লিজ আপনারা থিঙ্ক করে নেওয়া যায় বারবার একটা নৌকা নেওয়ার সুযোগটা। থ্যাংক ইউ আলী ভাই। আলী ভাই আপনি আজকে আমরা লগে জয়েন করছিলা দিনও, এবং আজকে এখানে যারা আসেন আমরা আবু সুফিয়ান ভাই থেকে শুরু করি, ইপসুইচ শাহজালাল ইসলামিক সেন্টারের জেনারেল সেক্রেটারি মসুদ ভাই, আমরা ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের চেয়ারম্যান প্রেসিডেন্ট আলহাজ সাজ্জাদ মিয়া সহ আমরা অনেকেই আজকে জয়েন করছেন। আপনারা আমরা দর্শকের উদ্দেশ্যে আমি কইরাম আপনারা শুনলে খুশি হইবা যে আমরা এনটিভির পক্ষ থেকে এনটিভির ইনিশিয়েটিভ বা আমাদের আরও আজকে যারা নাম হয়েছে বা আরও আসলা এখানে প্রায় 15টা মসজিদ নিয়ে আমরা এই রমাদানে আপনাদের জন্য একটি আপিল নিয়ে হাজির হইলাম। এই আপিলের মেইন উদ্দেশ্য হইল গিয়ে আমাদের কমিউনিটির মসজিদগুলা, আমরা কমিউনিটির হাব, এই মসজিদগুলা যেভাবে অর্থনৈতিকভাবে সমস্যায় আছে সেই অর্থনৈতিক দৈন্যদশা কাটানোর সাথে সাথে আমাদের মসজিদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে মসজিদের কার্যক্রম বা কর্মকাণ্ডগুলা যাতে আরও বেশি বেশি করে বাড়ানো যায়, দ্যাটস ওয়াই আমাদের এনটিভির পক্ষ থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, যে ইনিশিয়েটিভটা হচ্ছে হেল্প ইউর মসজিদ উইথ এনটিভি। সো এই ইনিশিয়েটিভে আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে শেয়ার করতাম চাইলাম যে আমরা লোকে ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য ছিল যে এই বছর আমরা অ্যাটলিস্ট 15টা মসজিদে একসাথে দোলা করতাম, যারা লাগে আমরা কম্বাইনলি কাম করবো, এবং আপনারা রমজানের পয়লা রমজান থেকে এটার অ্যাক্টিভিটিস দেখবো, এবং রমজানের আগেও আমাদের উদ্দেশ্য আমাদের মসজিদগুলোর সাথে নিয়ে সেই অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে করা। এবং দর্শক আপনারা যেভাবে আমরা সহযোগিতা করছেন আমাদের এই প্রজেক্টও আপনারা আশা করি আরও জানবা এই বিষয়ে, আরও আমরা বিস্তারিত আপনার লগে মাতমু এই বিষয়টা নিয়ে, আপনারা এই বিষয় নিয়ে আমরা লগে অবশ্যই আমরা অন্যান্য প্রজেক্টে যেভাবে থাকছেন আল্লাহর ঘর মসজিদে লেগে আপনারা সকলে থাকবা আমরা এই প্রত্যাশা ব্যক্ত রাখি। এবং আমার সাথে আজকে যারা অতিথি আসেন এখানের মধ্যে মোটামুটি সকলেই এটার সাথে জড়িত আসেন, এবং আমাদের শাহিন আহমেদ সেলিম ভাইও আমাদের এনটিভি সবসময় যে কোনো প্রজেক্টের সাথে ওনার অংশগ্রহণ থাকে, আমার বিশ্বাস এই প্রজেক্টের সাথে ওনাদের অংশগ্রহণ থাকবে। এবং আমাদের সাথে আজকের বিভিন্ন সংগঠন বিসিএ, এরপর ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহ ইউকে বিসিসিআই, বিবিসিসিআই, এরকম অনেক সংগঠনের সাথে কথা হয়েছে। তারা মানে এটার আমাদের আশ্বস্ত করছেন যে এই ধরনের প্রজেক্টে আমরা সবসময় আপনাদের সাথে থাকবো, জালালাবাদ অ্যাসোসিয়েশন সহ। আমি এই বিষয়টা নিয়ে আমাদের সময়ও শেষ হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আমি মসুদ আলী ভাই আপনার লগে একটু মাতাম চাই, যেহেতু আপনারা এই প্রজেক্টের সাথে আসেন, ইটস ইয়োর প্রজেক্ট, সো আপনার মতামত একটু দিবা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এরকম কি ছোট ছোট করে আমি সকলের একটা মতামত নেওয়ার চেষ্টা করবো। মসুদ ভাই, এবং আপনি আসলা আজকের মিটিংয়ে। Yes, thank you, Akram. Alhamdulillah, as I said, I'm very pleased, and we're all very pleased to be part of this project. It's uniting 15 masjids to support and fundraise, to get to know each other, to network, and there's a lot of other benefits as well. So, and I think it's a good start, and alhamdulillah, may Allah bless this initiative taken by yourselves at NTV and other people behind it. And I'm very pleased to be part of it. Inshallah, may Allah make it successful. We all need to work towards helping each other around the country. Masjids or families or communities or responsibility. I think we all have to look out for each other. I think it's very, very important. And we should continue this to do so, inshallah. Thank you. Thank you, Moshid bhai. আমরা
কয়েকজন কলার লাইনে আসুন আমি যেহেতু দুই সেগমেন্টে কোনো কল নিয়েছি না আমি একটা কল নেই লেটস টেক দিস কল হুইজ ইন দ্য লাইন আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি জনাব উপস্থাপক সাহেব আপনার মুবারকবাদ জানাই আর আমরা দেখি আর যে আপনি এই মসজিদ মাদ্রাসা লাগি অগ্রণী ভূমিকা পালন করা এবং আমরা কমিউনিটি কিভাবে রক্ষা করা যায় আমরা দিন ইসলামের উপরে কিভাবে টিকিয়ে থাকতাম পারি এটা আপনি আপ্রাণ চেষ্টা করা আপনার মুবারকবাদ জানাই আর এবং ঐতিহাসিক ব্রিকল্যান্ড মসজিদ যে ভূমিকা পালন করে আমি শুক্রিয়া আদায় করি যে আমরা চেয়ারম্যান সাহেব প্রেসিডেন্ট সাহেব তাই আলহামদুলিল্লাহ আমি 85 থাকি ব্রাইটন ইসলামিক সেন্টার ইমাম আসলাম কিন্তু 85 থাকি তাদের অ্যাক্টিভ দেখি আর এখন পর্যন্ত স্টিল নাও তাই অ্যাক্টিভ আল্লাহ রাব্বুল আলামিনে তান আরো 50 বছরের হায়াত দরাজ করুক সুবহানাল্লাহ আমিন এবং ব্রিকল্যান্ড মসজিদে আপনি একটা রাইট কথা দরজা পর্যন্ত আল্লাহ পৌঁছাউকা এবং সকল মসজিদগুলোরে আল্লাহ রব্বুল আলামিনে মকসুদ মঞ্জিল দরজা পর্যন্ত আল্লাহ পৌঁছাউকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইর আপনারা কি দোয়া করি সব সময় আমরা দেখি আর আপনার নামটা একটু কইবেন ইসলাম লাগি কিতা কররা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত দরাজ করুক আমার নাম আব্দুল হাকিম আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ আব্দুল হাশিম ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ কল করছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এনকারেজমেন্টের লাগে আসলে আল্লাহর হুকুমে আমরা সকলেই করলাম আমি অথবা আমরা একটা উসিলা মাত্র এবং আমরা সকলেই চেষ্টা করি এবং ধন্যবাদ আপনি যে বিষয়টা এখানে তুলে আনছেন আসলে সাজ্জাদ ভাইয়ের ব্যাপারে আমরা এটা মানে নির্দ্বিধায় এটা আমরা বিশ্বাস করি যে 85 না তাই শুধু মসজিদ না অন্যান্য অনেক সংগঠনের সাথে স্কুলের গভর্নর থেকে শুরু করি অনেক কিছু করছেন এবং তাইনের ব্যাপারে আর কিতা কইতাম এখন রাত 12টার পথে কিন্তু আজকে সারা দিন তাই না আসলা এখন আমরা লগে আছো সাজ্জাদ ভাই আপনার প্রতি আমাদের কমিউনিটির কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের নাই আপনি আমরা সবসময় এরকম সার্ভিস দেওয়া যাইবা এটা আমরা আশা করি আবারও আপনারে কৃতজ্ঞতা জানাইলাম আমি সাথে সাথে সাজ্জাদ ভাইয়ের সাথে এই 1 মিনিটে আমি শুনতাম চাই আপনি আজকে আমরা এই প্রজেক্টও আসলা এবং আপনারা ওয়ান অফ দি পার্টনার এবং আপনারা সবসময় এনটিভির যে কোনো প্রজেক্টের সাথে আপনারা অতপ্রতভাবে অংশগ্রহণ করেন এটা কোনো আপিল হইতে পারে কোনো স্পোর্টস প্রোগ্রাম হইতে পারে যে কোনো কিছু আমরা কমিউনিটির একটি ঐতিহাসিক মসজিদ হিসাবে আমরা সবসময় আপনারা পাই এবং কমিউনিটির লিডার হিসাবে আপনি সবসময় আমরা গাইড করেন কাইন্ডলি এই সম্পর্কে আপনার কাছ থেকে 1 মিনিটে একটা বক্তব্য শুনতাম চাইলাম ধন্যবাদ আকরাম সাহেব এটা এই আমার এক ভাইয়া কইয়া গেছে যে 85 থাকি আসলে 85 নয় আমি 1980 প্রথম থেকে ব্রিকল্যান্ড মসজিদের মেম্বার সাধারণ মেম্বার এখন পর্যন্ত আছি আল্লাহ রাখছে এই অসুস্থতা লইয়াও আমি যতটুকু পারি আমার সাহিত্য অনুযায়ী চেষ্টা করিয়া দেয় বাকি আল্লাহর ইচ্ছা কতটুকু আল্লাহ এটা কবুল করবা না করবা আল্লাহ আপনারা কবুল করতা সকলের কাছে চাইরাম দোয়া চাইরাম আমার লাগে দোয়া করতা আর যতদিন বাসি এই আল্লাহর কোরআন খেদমত করিয়া লাইতাম ওখানে আর আপনারা যে উদ্যোগ নিছই মসজিদ হলো লাগে হেল্প ইয়ার মস্ক উইথ এনটিভি অত্যন্ত সময় উপযোগী একটা পদক্ষেপ কারণ প্রত্যেকটা মসজিদ আমরা আর্থিকভাবে অসুবিধার মাঝে নো ম্যাটার হাউ বিগ হাউ লার্জ দ্য মস্ক ইজ সবাই সকল মসজিদ ফাইন্যান্সিয়াল অসুবিধা আছে এবং এই যে প্রজেক্টটা আপনারা দিয়েছেন অবশ্যই আমরা তো সাথে আছি এবং আমার আবদার থাকবো আবেদন থাকবো হলেও এটা সাহায্য সহযোগিতা করতাম আগ্রহী আইতে এভরি পাউন্ড ইজ কাউন্ট একটা পাউন্ড যদি এটা মসজিদে যায় এটা ভ্যালু করতাম থ্যাংক ইউ আমি এই করে থ্যাংক ইউ সাজ্জাদ ভাই আপনারা আবারও ধন্যবাদ জানাইলাম যে ভাই ফোন দিছেন এই বিষয় নিয়ে মাচন তাইনরেও তোমরা ধন্যবাদ জানাইলাম আমরার সাথে কাউন্সিলর আলী আহমদ ভাই আপনার কাছ থেকে জানবো আজকে আপনিও আসলা আজকে আমরা একজন ফান্ডরাইজিং অ্যাম্বাসেডর আপনি কবুল করছেন এবং আপনার নিজের এলাকারও একটা মসজিদ এখানে জয়েন করছেন আপনার এই প্রজেক্ট সম্পর্কে আপনার কাছ থেকে 1 মিনিটে আপনার বক্তব্যটা শুনতাম চাইলাম Thank you. Again, আমি যেন আরো যেন
যে আমার কলিগ যে রাজপূর্ণ তারা যেভাবে কইছেন যে মসজিদ হলো বর্তমান যে অবস্থা যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যে প্রবলেমও আছে আমরা কার্ডিফ যেমন কিছু মসজিদ হল আছে আমরা তো ছোট কমিউনিটি আপ টু অ্যাবাউট 2000 পাউন্ড a week loss করছে কোনো মসজিদে and around 1000 pound every মসজিদে করছে so therefore আপনারা যে প্রজেক্টটা নিশ্চয়ই আশা তো করা will be very successful and এটা আমরা কিছু মসজিদ হলো ডেফিনেটলি সাহায্য হইব হেল্প হইব আমরা যে কিছু লস হইছে অবশ্যই এই লস তো কভার করা সম্ভব হইতো না তো আপনারা এটার মাধ্যমে যদি কিছুটা ফায়দা তাহলে তারা সকলটি মসজিদে এমন দুইটা মসজিদের কথা শুনছি ওই যে আইল অফ হোয়াইট তারার 15টা না 20টা ফ্যামিলি বাংলাদেশি ফ্যামিলি আছে সো তারা ফাইন্যান্সিয়ালি কতটুকু স্ট্রাগল হইতে পারে এটা তো বুঝতে পারিরা লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টার ইভেন কার্ডিফ আমরা সার্ভাইভ করছি বাট তারা তো করার মতো নয় তারার যে আপনারা যোগ করছেন এটা আসলে খুবই খুশি হয়েছি খুবই ভালো লাগছে এবং তারার দোয়া করি এবং আমরা পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আপনার সহযোগিতা করার আমরা তো কোনো ওয়াদা করতাম পারতাম না আগেও মাত হইছে বাট আমরা যতটুকু সময় চেষ্টা করবো আপনারা তো যতটুকু সম্ভব পাবলিসিটি করিয়া যাইবা এবং মানুষের ইনশাআল্লাহ এই অবস্থার মধ্যে এবং উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য কমিউনিটি এজ ওয়েল কমিউনিটির হাব যেন কইরা বারে এই মসজিদ এমন এক জায়গা যে জায়গাতে আমরা স্পেশালি মুরব্বীরা গিয়া একটু সময় বইতে পারেন আসর রক্ত যাইন জ্ঞান মুকরিবান নামাজ পড়িয়া আইন গপসপ করে এখন দেখা সাক্ষাৎ হয় এই দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগও নাই এবং আপনি যত বড় জায়গা তো আপনি বিয়ে ফরাইন না কেন আপনার কিন্তু ও মসজিদের ইমাম সাহেব গিয়া আপনার বিয়ে কমপ্লিট করা লাগে এখন যত বড় কালো আপনি খাই না কেন এই মসজিদের ইমাম সাহেব না গেলে কিন্তু এটা কমপ্লিট হয় না সো ইটস এ গ্রেট এক্সাম্পল এন্ড আমি আপনার কথা একমত প্রকাশ করলাম যে আইল অফ হোয়াইট একটা মসজিদ আপনি জানেন না খুশি বা আপনি জানেন যে আমরা নর্দার্ন আইল্যান্ড থেকে একটা মসজিদ আমরা লগে জয়েন করছি সো এইরকম আমরা সকল মসজিদগুলা আমরা বিভিন্ন এরিয়া থেকে নেওয়ার একমাত্র কারণ হয়েছে কি আল্লাহ যাতে আমরা এই উসিলায় একটা বাল্লাও খাস করার উসিলায় আল্লাহ যাতে আমরা কোনো এক সময় বিপদ থেকে রক্ষা করেন এই প্রার্থনা আমরা করি ধন্যবাদ আপনারেও আপনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমরা সাথে আছেন আমরা একটু কথা বলতে চাই আবু সুফিয়ান ভাই আপনার সাথে জি জি আকরাম ভাই আসলে আপনি সুন্দর কথা কইছেন আমি একটা জিনিস করি দরকার আমরা বাড়িঘর লইয়াছি সকল যারা আছি তারা তো প্রত্যেকটা বাড়ির মালিক আমরা নিজে ধরি আর কি কিন্তু আল্লাহর ঘরের মালিক তো আল্লাহ এটা চিরস্থায়ী থাকবো এই যে মসজিদটা যখন আমরা ডোনেশন করবো আমরা সাহায্য করবো পরিশ্রম করবো এটা কিন্তু কেমন থাকবো এটা আমরা মনে করতেই আজকে দরকার সব আমরা যারা সিনিয়র আসলা আত্মীয় স্বজন আসলা অনেক আড়াই গেছেন আমরা যেমনি আড়াই এর লাগে আমি আকরাম ভাই আপনারা প্রথমে যখন আপনি আলোচনা করেন আমার লগে আমি আকরাম ভাই আপনারা কইতাম যে আস্থা গ্রেট ব্রিটেনের যত মসজিদ আছে এনটিভির পর্দা টানকো আইনা যত জাতের কাজ করার মেকানিজম করার প্ল্যানিং করার আমি আপনার লগে আসি এবং আমি প্রেজেন্টিং পরিশ্রম যতটুকু আছে আমি আল্লাহর হস্তে করব আমার কোনো চাওয়া পাওয়া কিছু নাই থ্যাংক ইউ আমি মনে করলাম আমরা যত ভাই বিরাদর আছেন সবে কিন্তু প্ল্যান দুটো একজনে আরেকজনকে কিলাম মসজিদে সাহায্য করা যায় ও মসজিদও আমরা আইডি থাকবো আখিরাতের লাগি মসজিদও একমাত্র ফত আখিরাতের লাগি এবং যেটা দেখাইতে পারে দুনিয়ার আখিরাতের পথ থ্যাংক ইউ আমারে ধন্যবাদ লাগে আকরামের ধন্যবাদ আমাদের হৃদয় নিগানো ভালোবাসা শুভেচ্ছা রইল থ্যাংক ইউ আবু সুফিয়ান ভাই আবু সুফিয়ান চৌধুরী ড্যাগেনাম ইস্ট মসজিদের সাথে সম্পৃক্ত আছেন আর দর্শক আমরা যে বিষয়টা নিয়ে মাত্রাম এটা আমরা আজকে আমরা আমাদের সাথে অলরেডি আমরা কইছি যে আপনার এই বিষয়টা নিয়ে আরো আপনারা জানবা ইনশাআল্লাহ আমাদের সম্মানিত সিইও সাবরিনা হোসেন এবং ডাইরেক্টর মুস্তফা সারওয়ার সহ আজকে আমাদের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ সহ আমরা আজকে একটা মিটিং করেছি এবং এখানে প্রায় 15টি মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের সাথে জয়েন করেছেন এবং ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত জানবা কিভাবে আমাদের মসজিদগুলোর অ্যাক্টিভিটিসগুলো আমরা আমাদের তুলে ধরতে পারি এবং যে অর্থনৈতিক যে অভাবটা হয়েছে লাস্ট 1 ইয়ারে প্রত্যেক মসজিদ জুমার ডোনেশন বা ডেইলি ডোনেশন বা বিভিন্ন স্পিরিচুয়াল নাইটের ডোনেশনের মাধ্যমে পরিচালিত হইতো এর কারণে আমরা মসজিদগুলো অনেক মসজিদ আছে আপনাদের হোক কোনো মসজিদ রিচ যেটা সাজ্জাদ ভাই কইছেন কোনো মসজিদের হয়তো বা বড় তাদের চাহিদাও বড় আছে কোনো মসজিদ ছোটো কিন্তু তাদের কমিউনিটি ছোটো তো সকলেরই তার লাগে এটা খুব একটা বার্ডেন আছেন আমি সালিম ভাই আপনার লাস্ট সুযোগ দিতাম স্যার এরপরে আমরা অনুষ্ঠান শেষ হয়ে যাব সালিম ভাই আজকের অনুষ্ঠানটা নিয়ে আপনি একটু কইবা এবং আমরা আজকে দিনও যে প্রোগ্রামটা করছি যেহেতু আপনি সেন্টার থেকে রিপ্রেজেন্ট কররা আজকে হয়তো বা মসজিদ বিষয়ে আপনার
আপনি আসুন মসজিদ কমিউনিটির লিডস বাংলাদেশি মসজিদ কমিটির মসজিদদের নিয়ে আমরা একটা প্রজেক্ট করলাম আপনারা জানি না খুশি হইবা ইনশাআল্লাহ আপনারা চাইলে আমরা লগে সেটাতে জয়েন করতে পারবা আজকে প্রোগ্রাম নিয়ে জাস্ট 30 সেকেন্ডে আপনারা একটা অপিনিয়ন জানতাম চাইলাম থ্যাংক ইউ আকরাম আসলে আমাদের এই অপরচুনিটিটা দেওয়া আসলে খুব ভালো এটা দরকারি আছে জরুরি আছে এটা আমাদের মসজিদের অনেক ক্ষতি হয়েছে এই দেশে মসজিদগুলা বেশি ক্ষতি যেমন যেহেতু আমাদের কমিউনিটি সেন্টারের ক্ষতি হয়েছে মসজিদেরও অনেক ক্ষতি হয়েছে আমি তো বা আমাদের যে বাংলাদেশ সেন্টার তো আপনাদের তোমার সাথে জড়িত এনটিভির সাথে জড়িত আমরা তো কয়েকটা প্রোগ্রামও করলাম একসাথে আমরা তো এনটিভি রোড শো যেগুলা করলাম আমরা যে মিট দ্য গভর্নর প্রোগ্রাম বা এরপরে যেন আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে যেটা জড়িত হইলাম যে টুল প্রজেক্টে ফান্ড রেজিং প্রজেক্টে যেটা গত রমজান মাসে তো আলহামদুলিল্লাহ এটাও একটা ভেরি গুড ইনিশিয়েটিভ এনটিভি নিয়ে নিছে আর এটা মোস্ট ওয়েলকাম আমিও যতক্ষণ পারি আমি সাহায্য করব এই বাংলা কমিউনিটি যতক্ষণ আছে লিডসের সাপোর্ট করব আমরা পুরাপুরি সাপোর্ট আছে ইনশাআল্লাহ গো অ্যাহেড আর আমারে পাইবাই এটা এই প্রোগ্রামে থ্যাংক ইউ সালিম ভাই আমি প্রথমেই কইছি আমার দর্শক যারা আজকে শুনরা তারাও শুনছেন ব্যাপারটা শাহিন আহমেদ সালিম একজন সবসময় আমরা লগে থাকেন আমরা লগে বলতে কি তা কমিউনিটির যে কোনো বালা কাজও তাই সবসময় থাকেন এবং সচরাচর আমরা ফাই ডাকের লগে লগে সেলিম ভাই কালকের একটা প্রোগ্রাম আছে এরপরও সকালে এই প্রোগ্রাম ইন দ্য মর্নিং টাইম এরপরে তাই আমরা লগে জয়েন করছেন তাই যদিও 11:30 পর্যন্ত থাকতে আসলা বাট এখন 12টা পর্যন্ত আসেন থ্যাংক ইউ সালিম ভাই আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং বক্তব্য রাখার লাগি আবার আপনার ধন্যবাদ জানাইলাম সাথে সাথে আমি ধন্যবাদ জানাইলাম আমরা কাউন্সিলর আলী আহমেদ ভাই আবারও আপনারা স্বাগত জানাইলাম এবং আমাদের সাথে একসাথে কাজ করার যে সুযোগ আমরা সৃষ্টি করতাম পারছি এটা আল্লাহর হুকুম এবং সাথে সাথে সেই কাজটা আমরা অব্যাহত রাখতাম সেই প্রার্থনা করি আবু সুফিয়ান চৌধুরী ভাই আপনারও ধন্যবাদ আমাদের সাথে মসুদ আলী ভাই আছেন ইপসুইচ থেকে ইপসুইচ বাংলাদেশি কমিউনিটির একজন অন্যতম ব্যক্তিত্ব সাথে সাথে ইপসুইচ বাংলাদেশি কমিউনিটি আরো একজন ব্যক্তির সাথে আমরা সবসময় চলাফেরা উঠা বসা যিনি সবসময় আমাদের সাথে লুক আফটার করেন মানিক মিয়া ভাইকেও আমরা স্মরণ করি এবং তার সুস্বাস্থ্য কামনা করি তিনি বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সেন্টার সহ বিভিন্ন যে বড় বড় সংগঠন আছে সব সংগঠনের সাথে তার সম্পৃক্ততা আছে আল্লাহ তাআলা আরো হায়াত নসিব করুক আমাদের সাজ্জাদ ভাইয়ের কথা তো আলহামদুলিল্লাহ সাজ্জাদ ভাই আপনার শরীরের দিকে খেয়াল রাখবা আপনি ভালো থাকবা আজকের প্রোগ্রামটা আমরা একটু আমাদের মধ্য থেকে করলাম আর থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের লোকে জয়েন হইবার লাগি দিনও আপনি আমার লোকে আসলা আর আমি জানি ইউ আর সো বিজি বিকজ পিপল অলওয়েজ পুশিং ইউ টু জয়েন এভরি মিটিং এন্ড ইউ ডু ইট থ্যাংক ইউ ভেরি মাচ কিপ গোয়িং অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াতে তৈবা দায়ন করুক সকল বালা থাকুকা আজকের মতো আমরা বিদায় নিলাম আপনার সকলের ধন্যবাদ জানাইলাম সুপ্রিয় দর্শক আপনাদেরকেও আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং আমরা যাতে আপনাদের সময় উপযোগী বিষয়গুলো তুলে ধরতে পারি সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমাদের এনটিভির পরিবারের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম